নমস্কার, সুপ্রভাত। সাত সকালে আমরা বেরিয়ে পড়েছি জীবনের সফরে। খ্যাপা খুঁজছিল পরশ পাথর, আর আমরা খুঁজছি শান্তির দূত, পিস কিপার। আমরা ভাবনামুখ। কিছু চিন্তা ভাবনা বিনিময় করবো আপনাদের সঙ্গে, যে চিন্তা ভাবনার মুখকে একেবারে ঘুরিয়ে দেবে। ব্যক্তি জীবনের ভাবনা, সমষ্টি জীবনের ভাবনা, সমাজ জীবনের ভাবনার মুখকে একেবারে ঘুরিয়ে দেবে ভাবনামুখ। আমাদের সফর সঙ্গে বেশ কয়েকজন কবি। গণেশ সরকার সমাজের কথা ভাবেন, খুলেছেন একটা বৃদ্ধাবাস, আর কবিতায় লিখছেন বাসের ভিতরে কি কি হয়। বাসটার মধ্যে ঝিক ঝিক চলে বাস, হো হো শব্দে গুঞ্জন যায় শোনা বাসটার মধ্যে। কারা যেন কথা বলে গদ্যে ও পদ্যে, আছে সেটা যুব যুবা যাত্রীদের মধ্যে। অনেকেই বলে কথা, যাবে সব যথাতথা, একসাথে হয় জড়ো বাসটার মধ্যে। কত কথা বলে সেথা, রাজনীতি মূল্য বৃদ্ধির বুদ্ধির জাহির করে বাসটার মধ্যে। ঝগড়াও হলে পরে ফুলঝুরি ছোটে সেথা, ইংরেজি বিদ্যের 10টার বাবুরা 10টায় বের হয়, অফিসে পৌঁছাবে 10:15টার মধ্যে। যত তারা দেখি শুধু বাসটার মধ্যে, যত দোষ করে সব পাইলট কন্ডাক্টর। যাত্রীরা দেয় তারা, নিচ্ছ কি কম ভাড়া, শুধু শুধু করো দেরি, তাড়াতাড়ি পারো নাকি চলতে, যত সব কোন্দল বাসটার মধ্যে। কথা বলে না, কবি প্রথম ভাবেন, কিন্তু ভাবনা চিন্তা করে দেখুন, আমরা কি 2014 বাস করি, না আমাদেরকে চারায় 5000 বছর আগে কারোর জন্ম হয়েছিল সেই ভদ্রলোক। জয়ন্ত দত্ত একটা সময় যার ধারাভাষ্য শুনবো বলে আমরা রেডিও করতাম। খেলার উপরে রয়েছে 31টি বই এবং কবিতার বই দরজার আড়ালে। পুনর্জন্ম হবে না যেন কিছু প্রশ্নের আয়োজন তবু থাকে। দুর্বোধ্য অন্ধকারে নদীরা হারায়, পাখিরা বধির নীলাভ আকাশে, মেঘের আগুনে চিতা জেলে দিন ভোর অন্বেষণ করে অক্ষয় বটের বীজ। হরিদ্রাব ঘাসের ছায়ারা তবুও ছাড়ে না, অনুপম প্রসারিত অচঞ্চল মাটি, অনুজ আশ্রিত ফসল বারবার ফিরে ফিরে আসে অনুগামী প্রেম। হৃদয়ের ভরা জুয়ারের অবভাসে বিনম্র তোমার মুখের ছবি, কামনার স্বর্গীয় স্রোতে শুধু নিশ্চল প্রতিমা, একাকী অন্ধকারে জেগে আমার ঈশ্বরী। সেই অর্থে আমরা কবির ভাবনার সন্তান। এমবিএ করে যে সব 100 পাওয়া অঙ্কে যে লোকজন বেরোচ্ছে, তারা কি সেই মানুষের কাছে কৃতদাস? পরিবর্তে দেব সোনার ফসল সবুজ বনভূমি। শাশ্বতী সরকারের কবিতা জানালা খুলে দেয়, এই জানালা দিয়ে প্রবেশ করে হিমেল হাওয়া। আহ্বান, আমি তো মাটি, উষ্ণ বুক নিয়ে দুহাত বাড়িয়ে বসে থাকি তোমার আশায়। ভালোবাসায় পাগল যত বৃষ্টি মেঘের দল, এসো আমার শরীরে সব আদর ঢেলে দাও। পরিবর্তে দেব সোনার ফসল, সবুজ বনভূমি আর মুক্ত তৃণাঞ্চল। আমি তো মাটি, আমার গহীন নিয়ে বসে থাকি তোমার আশায়। ভালোবাসায় মত্ত যত গভীরতাকামী, এসো আমার ভিতরে তোমার শিকড় ছড়িয়ে দাও। পরিবর্তে দেব তিল তিল করে ধরে রাখা পুঞ্জীভূত প্রাণরস, টেনে নিয়ে তোমার ডালে ডালে পাতায় পাতায় হও আনন্দে বিহ্বল। তাই কয়েকজন কবি ও চিন্তাবিদের মেলবন্ধনের অনুষ্ঠান, কবির ভাব, কবির ভাষা।
কিন্তু কোনোদিন ঠান্ডা মাথায় ভেবেছেন 2014-তে যতই যদি থাকেন না কেন যেটাকে পরিবর্তন করা যাবে? কবিতা পারে, কবিতাই পারে, এই তথ্যর যার কবিতায় তিনি কবি আবৃত্তিকার প্রণব চক্রবর্তী। কবিতাই পারে। মাটির নিচে বরাবরই ছিল মাটি, মানুষের আগে বরাবরই ছিল মানুষ, কবিতার আগে বরাবরই ছিল কবিতা। মাটি যখন খোঁড়া হলো পাওয়া গেল মানুষ, মানুষকে যখন ঘাটানো হলো পাওয়া গেল কবিতা। যখনই ঘাটানো হয়েছে কবিতাকে তখনই পাওয়া গেছে তাকে, আর পাওয়া গেছে মানুষকে। মানুষের পুনর্মিলন উৎসব হয়, আসর বসে নানান কবিতার, কিন্তু মাটির কোনো উৎসব হয় না। আজ মাটি উষ্ণায়িত হচ্ছে, মানুষের কোনো হুঁশ নেই, কবিতার কোনো কথা নেই। মাটি যদি না থাকে মানুষও থাকবে না, মানুষের কবিতাও থাকবে না। মানুষ, তুমি জোট বাঁধো, তৈরি হও, কবিতার মধ্যে দিয়েই রক্ষা করো এই মাটি, তবেই যুগ যুগান্তর ধরে বেঁচে থাকবে মাটি, মানুষ আর কবিতা। যেখানে আমরা কবিতা শুনব, চিন্তা ভাবনার কথা শুনব ধারাবাহিকভাবে। পরিবর্তন কিন্তু অন্য কারোর হাত ধরে আসে না। আপনার পাশের বাড়ির পরিবর্তন আপনার হাত ধরেই তো আসবে। মিনু প্রধান বেশ ভালো গান করেন, ইদানিং ভালোবাসা হয়েছে কবিতার সঙ্গে, তাই তিনি বলছেন, তুমুল বর্ষা আরো উন্মত্ত মন, বর্ষা হতো আমি। বর্ষা হতো আমি, বর্ষার দুপুর, উড়ো উড়ো বৃষ্টির ছিটে ফোটা, ছাতা নেই হাতে, বৃষ্টি এলো ঝমঝমিয়ে, ইচ্ছা মতো ভিজবো আজ। এইমাত্র ভিজে সপসপে খুলেছি চুল, ডুবেছি শ্রাবণের আদর জলে। দূরে কেন আজও বুঝবে না, চারিপাশে বৃষ্টি, স্পর্শরা ভিজে গেছে, তবুও কাতর কথারা শ্রাবণে বুঁদ হয়ে নেশাতুর। কবিতার ভাব এ সময় যেন আমার, বৃষ্টি ঝরার আড়াল খুঁজেছি যে আমি। বেপরোয়া অশান্ত রাস্তা পারাবার হয়ে একটু এদিকে এসো, মন তো চুপ নেই, তোমারই পাশাপাশি। তুমুল বর্ষা আরো উন্মত্ত, বর্ষা হতো আমি। আমি ধান চাষ করি ভাই, আমি গম চাষ করি, আমি চাল ধার করে খাই, আমি উপবাস করি। আমি ধান চাষ করি ভাই, আমি গম চাষ করি, আমি চাল ধার করে খাই, আমি উপবাস করি। আমি তাঁত শিল্পী টানা পড়ে নে নকশা ঢালি, আমি প্রায় বস্ত্রহীনা পরনে ঢাকাই তালি। আমি রাজমিস্ত্রি নিজের জোটে না বাঁশের খুঁটো, কত ঘর বানাই ইটের বারুইয়ের ঘরই ফুটো। দাবিদার রোজ খাবি খায়, ছড়িদার ঘোড়ায় ছড়ি, আমি চাল ধার করে খাই, আমি উপবাস করি। আমি ধান চাষ করি ভাই, কপালে ঘাম জমেছে, পায়ে সেই ঘাম ঝরেছে, শরীরে রোগ জমেছে, অকালে প্রাণ ঝরেছে। কপালে ঘাম জমেছে, পায়ে সেই ঘাম ঝরেছে, শরীরে রোগ জমেছে, অকালে প্রাণ ঝরেছে। সমানে জুগিয়ে গেছি যত ভাত কাপড় লাগে, সমানে জুগিয়ে গেছি যত খরচালে লাগে। তবে না ইঞ্জিনিয়ার ডাক্তার মাস্টার মশাই, অফিসার উকিল হলেন, আমায় কি দিলেন মশাই? কি দিলেন কি না দিলেন কত আর হিসেব করি, দিয়েছি দিয়েই যাব, আজীবন খেটেই মরি। আমি ধান চাষ করি ভাই, আমি গম চাষ করি, আমি চাল ধার করে খাই, আমি উপবাস করি। আমি ধান চাষ করি ভাই। পৈতৃক নাম একটা রয়েছে, কিন্তু তিনি গদরে, তার সংস্থা গদরে, তার বই গদরে,
তিনিও গল্পের কি তার কিছুটা আভাস পাবো তার কবিতায়, বাকিটা পরে পরে জেনে নেব। অন্তরঙ্গ, আমাকে যদি সম্পূর্ণ বিশ্বাস করতে পারো, তোমার নিজের উপর পুরো বিশ্বাস জন্মাবে। আমাকে যদি কখনো চেনার চেষ্টা করো, তোমাকেও তুমি চিনতেই পারবে। আমাকে যদি জানতে পেরে যাও, অবশ্য নিজেকে জানতে পারবে। আমাকে নিয়ে যদি ভাবতে পারো, নিজের ভাবনাতে উপনীত হতেই পারবে। তারপর ইচ্ছা হলে আমার হাতটি শক্ত করে ধরতে পারো। ফল হিসাবে তোমার হাতটিও সুরক্ষিত হবে। আর আমার বহিরঙ্গটি ভুলে যদি অন্তরটি দেখো, দেখবে একসময় নিজে অন্তর্ভূমিও জেগে উঠছে। হ্যাঁ, আরেক কথা, বাহ্যিক পরিচয় বিচার করো না, তাহলে তোমার বিচারে তুমিই হেরে যাবে। জানবে এখানে আসা শুধু তোমার জন্যই। অন্তর চোখ মিলে দেখো, তুমিও ঠিক তাই। যে চিন্তা ভাবনার মুখকে একেবারে ঘুরিয়ে দেবে। ব্যক্তি জীবনের ভাবনা, সমষ্টি জীবনের ভাবনা, সমাজ জীবনের ভাবনার মুখকে একেবারে ঘুরিয়ে দেবে ভাবনা মুখ। আমরা বলছি গড়ে তুলুন সুদবিহীন একটা সমাজ। আপনি অঙ্ক করতে বললে না না এটা কি করে হয়, এটা কি করে হয়, তাহলে 100 টাকা দিলে 124 টাকাই বা কি করে হয়, কি করে হয়? ফিরবো না গো, আমি মেঘেদের বন্ধু হলাম। তারপরেও যিনি হাত ছানে দিয়ে আমাদের ডাকেন, তিনি মেঘেদের বন্ধু কবি জয়ন্তী আচার্য। হাতছানি। নীল আকাশ আমাকে বার্তা পাঠিয়েছে। ঝোড়ো হাওয়া জানিয়ে গেল ওর শালবনিতে নিমন্ত্রণ। মেঘরঙা শাড়ি আর কালো ব্লাউজ পরে যাব আমি ওদের কাছে। শালবনিতে ভিড় করেছে আমারই মতো অনেকে। মধ্যাহ্ন ভোজের পর ঠিক হলো যাব এবার নীল আকাশে। অপূর্ব দেখাচ্ছিল আমাকে। সন্ধে নাগাদ পৌঁছলাম গন্তব্যস্থলে। নীল আকাশ আমায় দেখে আলিঙ্গন করলো, চুম্বন করলো। এক রাশ কালো চুল উড়িয়ে দিয়ে নিচের দিকে তাকিয়ে বললাম, ফিরবো না গো, আমি মেঘেদের বন্ধু হলাম। তোমরা থাকো নিচে, এবার আমি বার্তা পাঠাবো, পারলে এসো আমার পিছে পিছে। যে চিন্তা ভাবনার মুখকে একেবারে ঘুরিয়ে দেবে। ব্যক্তি জীবনের ভাবনা, সমষ্টি জীবনের ভাবনা, সমাজ জীবনের ভাবনার মুখকে একেবারে ঘুরিয়ে দেবে ভাবনা মুখ। আপনি কি আপনার বাড়িতে রেন্ট দিয়ে থাকেন? তা তো হতে পারে না। আপনি বাড়ি তৈরি করলেন, তাকে আবার রেন্ট দেবেন, এটা হাস্যকর ব্যাপার। তাহলে আপনার টাকা কোঅপারেটিভে রেখে সুদ দেবেন কেন? শিক্ষকতা করেছেন, ব্যক্তি জীবনে ঘোরতর সংসারে, তবু একটা প্রতিবাদী সত্তা ধরে রেখেছেন তার কবি সত্তার মধ্যে। তাই তার কবিতায় উঠে আসে এমন নাই, হব না সন্নত। বুদ্ধদেব নাম নতুন স্রোত। চলেছি অনন্তকাল ধরে, মস্তিষ্কে শিরায় শিরায় যন্ত্রণা। সারা রাত ঝড়ঝড় বৃষ্টি, অভিমানী সকাল। দিনের রৌদ্রের গন্ধ মুছে দিতে চায় মেঘ, কানে কানে অসংখ্য মন্ত্রণা। চালাকির ধস নামে দেরিতে, চালাক পারে না বুঝিতে। দাপুটে ডাইনোসরাস বিলুপ্ত, ক্ষুদ্র পিপিলিকা আজও প্রাণবন্ত। কৃত্রিম ঝড়ের ঝাপটে ভেবেছ, ভাবছ ডুবে গেছি, উবে গেছি কর্পূরের মতো। কল্পনার জগৎ বেড়া দিয়ে যায় না আটকে রাখা। এ মেঘ কেটে যাবে ক্ষণকাল পরে, এগিয়ে যাবই আলোর পথ ধরে। আজও মেরুদণ্ড সোজা রাখি, শির উন্নত, তাই কোনো মতে হব না সন্নত। সাধারণ মনের অন্বেষণ এক, আর কবির অন্বেষণ আরেক। সাধারণ মানুষ যখন ভাবে কি করেছি কি করেছি, কবি তখন অন্বেষণ করছেন কতটা উড়েছি। এই সময়ের কবি সৌরজিৎ দাস। দগ্ধতা। বহুদিন আগে একবার আগুনে ঝাঁপ দিয়েছিলাম নিজেকে পোড়াতে। আজ আর একবার জলে ঝাঁপ দেব, দেখব এতদিনে পুড়েছি কতটুকু।
আমরা ভাবনামুখ কিছু চিন্তা ভাবনা বিনিময় করবো আপনাদের সঙ্গে, যে চিন্তা ভাবনার মুখকে একেবারে ঘুরিয়ে দেবে। ব্যক্তি জীবনের ভাবনা, সমষ্টি জীবনের ভাবনা, সমাজ জীবনের ভাবনার মুখকে একেবারে ঘুরিয়ে দেবে ভাবনামুখ। পেটে আগুন থাকলে মাথা খারাপ হয়। বাঘেরা হরিণের মাংস খায় সে তো আমরা জানি। মাংস দিতে দিতে হরিণ মাংসাশী হয়ে যায়। বাঘের শিকার করে জঙ্গল প্রশাসনকে বদলে দেয়। বাঘ ভয় পেয়ে শিকার করতে নামে, হরিণ সাহসী হয়ে মরতে নামে। জঙ্গল মহলে প্রতিবাদ, এতদিন মাংস দিয়েছি এবার মাংস খাবো, না খেতে পারলে মেরে পচাবো। একজন খেয়ে খিদে মেটাবে আর একজন মেরে ফেলে পচাবে। পেটে আগুন থাকলে হয়তো মাথা খারাপ হয়, তখন বাঘ বা হরিণ দুজনকেই শিকার করতে হয়। খবর কাগজে ছবি, বুদ্ধিজীবীরা হতবাক, শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসে হরিণের শিকার। চাকরি বাঁচানোর দায়ে আরেক মানুষের প্রাণ, জিন্দাবাদ না মুর্দাবাদ। বোকা বোকা পৃথিবীতে আরেকবার উল্লাসের গান, উই শ্যাল ওভারকাম বা ধনধান্যে পুষ্পে ভরা। রোমান্টিক সন্ধ্যেবেলা, কেন জঙ্গলের গল্প বলো, মাথার সুইচটাকে অফ করো আর ঘুমিয়ে পড়ো। বাপু বলেছেন না কিছু খারাপ শোনো বা বলো বা দেখো, তাই ক্যানভাসে তুলি দিয়ে সাদা সাদা আঁকো আর কালো গুলোকে লুকিয়ে রাখো। কবিরাই তো পারেন দেশকে জুড়তে। 2014 এমন একটা সময় যখন টেকনোলজির একটা বিরাট রেভলিউশন হয়ে গেছে। স্যাটেলাইট, মোবাইল ফোন, ইন্টারনেট, বিদেশ এখন আর বিদেশ নয়, ঘরের ভেতর। কিন্তু ভাবনা চিন্তা করে দেখুন, আমরা কি 2014 বাস করি, না আমাদেরকে চালায় 5000 বছর আগে কারোর জন্ম হয়েছিল সেই ভদ্রলোক, যার নামও জানেন না। ইয়ার্কি কিন্তু পারছি না। খুব ঠান্ডা মাথায় ভাবুন, যে মানুষটি একদিন ঠিক করলো সুদ নেব, টাকা একজনকে দেব 100 টাকা, ফেরত দেবো 124 টাকা। সেই মানুষের হাত ধরে একটা সিস্টেম তৈরি হয়েছিল, সেই সিস্টেম এখনো চলে। কোটি কোটি লোক ফাইন্যান্সিয়াল কোম্পানিতে চাকরি করেন, কোটি কোটি লোক ঋণ নেন, ফেরত দেন, সুদ দেন। তাহলে 2014 যে মানুষটি পিএইচডি, এমএ, হোয়াটএভার, এমবিএ করে যে সব 100 বাবা অঙ্কে অঙ্কে যে লোকজন বেরোচ্ছে, তারা কি সেই মানুষের কাছে কৃতদাস যে 5000 বছর আগে একটা ছোট্ট জিনিস শুরু করেছিলেন, সুদ নেব? আমরা কি তার কাছে হেরে যাচ্ছি? চাষিদের আত্মহত্যা, বিজনেসম্যানদের আত্মহত্যা, মেয়েদের মারা যাওয়া, সুদ কেন ওতপ্রোতভাবে জড়িত? প্রচুর সিনেমা হয়ে গেছে, কিন্তু কোনোদিন ঠান্ডা মাথায় ভেবেছেন 2014-তে যতই কিছু থাকেন না কেন যেটাকে পরিবর্তন করা যায়? পরিবর্তন করতে লাগবে আপনাকে। হ্যাঁ, বয়স 5ও হতে পারে, 10ও হতে পারে, 12ও হতে পারে, 70ও হতে পারে। আমরা খুঁজে বেড়াচ্ছি শান্তির দূত, যারা বাড়িতে বসে বসে মনে মনে ভাবেন এই তো পরিবর্তন আসবে। পরিবর্তন কিন্তু অন্য কারোর হাত ধরে আসে না। আপনার বাড়ির পাশের বাড়ির পরিবর্তন আপনার হাত ধরেই তো আসবে। ধরুন আপনার পাড়াতে বন্যা হয়েছে, কলকাতা বা আমেরিকা থেকে একটু বাঁচাতে আসবে না, আপনার পাশের বাড়ি বাঁচাবে। হ্যাঁ, আমরা বলছি গড়ে তুলুন সুদবিহীন একটা সমাজ। আপনি অঙ্ক করতে বললে না না এটা কি করে হয়, এটা কি করে হয়, তাহলে 100 টাকা দিলে 124 টাকাই বা কি করে হয়, কি করে হয়? এই প্রশ্নটা কি আমার মনে শুধু জেগেছে? তা তো নয়, এই প্রশ্ন সবার মনে জাগে। আপনি কি আপনার বাড়িতে রেন্ট দিয়ে থাকেন? তা তো হতে পারে না। আপনি বাড়ি তৈরি করলেন, তাকে আবার রেন্ট দেবেন কি? এটা হাস্যকর ব্যাপার। তাহলে আপনার টাকা কোঅপারেটিভে রেখে সুদ দেবেন কেন? আপনি রেখেছেন 2000, নিয়েছেন 4000, 2000 যেটা এক্সট্রা, সেই টাকাটা নেওয়ার জন্য আপনি দিচ্ছেন সুদ। দিতে পারলেন না, বাড়িতে গুন্ডা, এরকম অনেক ঘটনা ঘটতেই থাকছে। নেক্সট 100 বছরও হয়তো কোনো পরিবর্তন ছিল না, কিন্তু আমরা তা মানতেও রাজি না। ভেবে দেখুন, আপনার ভাবনা চিন্তা নিয়েই আমরা এগোতে চাইছি। 100টা লোক, 100টা টাকা, 10,000, 10% স্যালারি,
20% ফিক্সড ডিপোজিট করুন কোনো ন্যাশনালাইজড ব্যাংকে, 70% ঋণ দিন, ঋণ ফেরত দিন, ঋণ দিন, ঋণ ফেরত দিন। এইভাবে 10টা বছর কেটে গেল, 20% আপনার জমতেই থাকলো। প্রথম বছরের টাকা ডাবল হলো 11 বছর পর। 11 বছর পর তাহলে ভাবুন কতগুলো কোঅপারেটিভ উঠে গেছে, কতগুলো কোঅপারেটিভ চুরির জন্য উঠে গেছে, কতগুলো কোঅপারেটিভ দৌড়তে পারছে না কারণ মানুষের লোন ফেরত দেয়নি। আমরা 5 জনের মধ্যে একজনকে চোর ধরছি, 20%। সেটা 11 বছর পরে ডাবল হলো 40%। তারপরের বছরের যেটা জমানো টাকা সেটা আবার ডাবল হলো। কেউ চুরি করলেও এই ধরনের কোনো কোঅপারেটিভ বন্ধ হবে না যদি না সুদ দেন। এবার ভাবুন সুদটা কবে থেকে চলছে? হাজার হাজার বছর। আপনার নাতনির নাতনির তার নাতনি বছর 200 বছর পর। আমরা কোনোদিন ভাবিনি, আমাদের ঠাকুরদা আমাদেরকে নিয়ে ভেবেছেন। যাদেরকে বাড়ি দিয়ে গেছেন আলাদা কথা, বাদবাকি সবাই লড়ছে কিছু টাকার জন্য। আপনি 200 বছর পরেও আপনার নাতি নাতনির পাশে দাঁড়াতে পারবেন। শান্তির দূত তাদেরকেই বলা হবে যারা শান্তির বাণী ছড়াবেন না, শুধু আর্থিক সমস্যার সমাধান করতে পারবেন। বাড়িতে বাঁচতে গেলেও একটা কস্ট প্রাইস আছে। যখন রেস্টুরেন্টে খেতে যান আমরা শুধু মেনুর লিস্টার কস্টটা ধরি না তাদের লেবার চার্জ বা তাদের রেন্ট, বাড়ির দাম। নাতি নাতনির পাশে দাঁড়ানোর জন্য তাহলে সুদ তুলে দিতে হবে। তাহলে ইন্টারেস্ট যদি না থাকে ন্যাশনাল গ্রোথ কতটা বেড়ে যেতে পারে? 20% যে টাকাটা জমালেন সেটা হচ্ছে, ধরুন একটা টাউন 40টা ক্লাব, সেই 40টা ক্লাবই টাকাটা জমাতে শুরু করলো। বছরখানেক পর আমরা একটা পাবলিক ফোরাম করলাম, শুধু ফিক্সড ডিপোজিটের 10% টাকা অটো কিনতে পাবেন কম দামে, ট্যাক্সি কিনতে পারবেন কম দামে। এইভাবে আস্তে আস্তে গড়ে উঠবে একটা সমাজ, যে সমাজ নিজের পাশে দাঁড়াতে পারবে, যে সমাজ নিজের পায়ে নিজের ছেলের পাশে দাঁড়াতে পারবে, যে সমাজ নিজের ছেলে মেয়েদের জন্য চাকরি তৈরি করতে পারবে। গড়ে তুলুন সুদবিহীন সমাজ। আপনি কি শান্তির দূত হতে চান? তাহলে একটা সাদা কাগজে লিখুন, আমি শান্তির দূত হতে চাই। আপনার ফোন নাম্বার এবং বাড়ির সামনে লাগিয়ে দিন। পাড়ায় পাড়ায় কোঅপারেটিভ গুলোকে গড়ে তুলুন সুদবিহীন সমাজ। যে কোঅপারেটিভ অলরেডি চলছে নিজেদের অঙ্ক আবার করে বসে ফেলুন। ক্লাবগুলোতে শুরু করে দিন। তাহলেই তো শুরু হলো একটা লড়াই। এই লড়াইতে কারোর প্রাণ নিতে হবে না, রাস্তায় নামতে হবে না। এইবার আমাদের এই প্ল্যাটফর্ম, যারা এই কাজটা করবেন তারা আমাদেরকে ফোন করবেন, যোগাযোগ রাখবেন, আর এবং এই প্ল্যাটফর্মটি শেয়ার করবেন। নিজের কথা বলবেন, মানুষকে কথা শোনাবেন। ভালো কথা আমরা শুনতেই ভুলে গেছি প্রায়, ভালো কথা বলার সময় হলো। 2014 থেকে শুরু হোক সেই লড়াই, যে লড়াই ভবিষ্যতে আমাদের পাশে দাঁড়াবে অতীতকে নিয়ে। আমাদের আর ভাবতে হবে না একটা টাকার জন্য কোথায় যাব। পাড়ার ক্লাব পাশে দাঁড়াবে, পাড়ার কোঅপারেটিভ পাশে দাঁড়াবে, সবকটা সেন্টার হয়ে উঠবে সুদবিহীন আশ্রম। আসুন আমরা নতুন পথে হাঁটি, কবিদের কথা বলি, দেশকে জুড়ে ফেলি। 526 জন এই দেশ চালাতে গিয়ে প্রচুর কষ্ট পান, কিন্তু 120 কোটি লোক একে অন্যের পাশে দাঁড়ালে দেশ চালানোও সোজা হয়ে যাবে। আপনার সমস্যার সমাধান আপনাকেই করতে হবে। আজকেই উঠুন, বন্ধুদের পাশে দাঁড়ান। বন্ধুরা এখন। ধন্যবাদ।